ছোট থেকে ডান্সার হওয়ার স্বপ্ন থাকলেও মা বাবার কথা মতো রিচা এক ডাক্তার ছেলেকে বিয়ে করে নেয়। সে তো ভেবেছিল তার হাজবেন্ড তাকে তার অপূর্ণ ইচ্ছা পূরণে সহায়তা করবে, তবে তার হাজবেন্ড তো তাকে সেই সাপোর্ট দেয়ই না, বরং তার সাথে করে কাজের লোকের মতো ব্যবহার। সারাদিন রান্নাঘর আর সংসারের জাতাকলে পিষে সে তো তার স্বপ্নকেই ভুলতে বসেছিল, যেন মনে হচ্ছিল সে কোনো লুপের মধ্যেই আটকে গেছে। তবে সে কি পারবে এই সব কিছু থেকে বেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে এবং জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে? সেটাই দেখব আজকের গল্প মিসেসে, যেই গল্প সব মেয়ের জীবনের কথা বলে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের আজকের গল্পের নায়িকা রিচাকে দেখি। সে একজন ডান্সার, তার নাচ খুব ভালো লাগে আর সে চায় তার একটা গ্রুপও আছে নাচের, তাদের সাথে তার প্রত্যেকদিন বেশ ভালো সময় কাটে। সে নাচেই তার ক্যারিয়ার গড়ে তুলতে চাচ্ছিল। তার তো বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তাই ছিল না, সে তার নাচ নিয়ে সব সময় পড়ে থাকতো। তবে এর মধ্যেই একদিন তাদের বাড়িতে ছেলে পক্ষ আসে। যেহেতু মেয়ে বড় হয়েছে, বাবা মা তো ছেলে দেখবেই, আর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়েও লাগে। তো দেখা যায় এই ছেলে পেশায় হচ্ছে ডাক্তার এবং তার নাম দিবাকর। তো দিবাকরের বাবা বলতে থাকে, আমাদেরও একটা মেয়ে আছে, তার নাম দিব্যা। সে তো অলরেডি বিয়ে করে নিয়েছে আর এখন প্রেগনেন্টও। এরপরই সে দিবাকরকে বলে, দিবাকর তাকে কল করো তো, ভিডিও কল করো, একটু কথা বলে দেখি। দিবাকরও বলে, হ্যাঁ হ্যাঁ বাবা করছি। কিন্তু সে সেটা করতে গিয়ে দেখে তার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তাই সে বলতে থাকে, আমার তো এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওয়াইফাই আছে কি? রিচা তখনই তাকে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বলে দেয়, আর সেই পাসওয়ার্ড নিয়েই তো সে যেন রিচার প্রেমেই পড়ে গেছে। তার তো রিচাকে খুব ভালো লাগতে থাকে। যাক, তো যেহেতু মডার্ন যুগের বিয়ে বলে কথা, তাই বাবা মাও ছেলে মেয়েদেরকে আলাদা কথা বলার জন্য একটা স্পেস দেয়। যাক, তো এরপরই দেখা যায় তারা দুজন আলাদা কথা বলতে ছাদে চলে আসে। তো সেখানে তারা কি কথা বলবে প্রথমে বুঝে পাচ্ছিল না। তারপরে রিচা বলে, আচ্ছা আপনার আমাদের বাড়ি খুঁজে আসতে সমস্যা হয়নি তো? দিবাকর বলে, না না তেমন কোনো সমস্যা হয়নি, একটু খোঁজাখুঁজি করে ঠিকই পেয়ে গেছি। তো এরপর রিচা জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, তো আপনি শুনেছি ডাক্তার, তো কিসের ডাক্তার? দিবাকর জানায়, আমি ফিমেল অ্যানাটমির ডাক্তার। এই কথা শুনে রিচা বলে, আরে বাহ, আমি তো মেল গায়নাকের সাথে এই প্রথম দেখা করছি। দিবাকর তখন বলে, এটা প্রশংসাই ছিল তো, তাই না? রিচা বলে, হ্যাঁ অবশ্যই, আপনি যে একজন গাইনির ডাক্তার এটা শুনতে পেরে বেশ ভালো লাগলো। ছেলেরা তো বেশিরভাগই গাইনি ডক্টর হতেই চায় না। যাক, আপনার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে। যাক, তো বোঝাই যায় তাদের একে অপরকে পছন্দ হয়ে গেছে। রিচার প্রথমে বিয়ের প্রতি তেমন আগ্রহ না থাকলেও দিবাকরের সাথে কথা বলে তার বেশ পছন্দই হয়েছে ছেলেটাকে। যাক, তো এরপর দেখা যায় তারা একদিন বাইরে খেতে আসে। বিয়ের আগে একে অপরকে জানার জন্য তারা একটু সময় কাটাতে চায়, তাই আর কি একটু ঘুরতে বের হয়। তো রিচা বলতে থাকে, আমি তো পিৎজা খুব পছন্দ করি, আর আপনার কি ভালো লাগে? দিবাকর জানায়, আমি তো হোমমেড ফুডই পছন্দ করি, বাইরের খাবার আমার তেমন ভালো লাগে না। যেই খাবারগুলো বাড়িতে রান্না হয় তার সাথে বাইরের কিছুরই তুলনা হয় না। যাক, তো দিবাকর তার কথাবার্তা আর চালচলন দিয়ে রিচাকে ইমপ্রেস করেই ফেলে, আর পরে দুই পরিবারের সম্মতিতেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বেশ ধুমধাম করে আর সুন্দরভাবেই তাদের বিয়েটা সম্পন্ন হয় এবং তারা দুজনই ছিল বেশ হ্যাপি। কিন্তু সেদিন রাতের বেলায় দেখা যায় দিবাকর রিচার সাথে তেমন সুন্দর কোনো কথা না বলেই তার ঘনিষ্ঠ হয়ে যায়। রিচার এই ব্যাপারটা ভালো না লাগলেও সে তেমন কিছুই বলে না। এরপরে দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। সকাল সকাল উঠেই রিচা রান্নাঘরে চলে আসে আর তার শাশুড়ি মাকে বলে, মা আমি এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি ব্লেন্ড করে দেই, তাহলে কাজ এগিয়ে যাবে, বিয়ের একটা গিফট তো কাজে আসবে তাই না? এটা শুনেই তার শাশুড়ি বলে, রাখো, করতে হবে না, তোমার শ্বশুর মশাই এসব পছন্দ করেন না, তিনি তো সবকিছু চান শিলপাটায় বেটে খেতে, তাহলে নাকি রান্নার স্বাদ আর গুণগত মান সবই বেশ ভালো থাকে। তখনই সেখানে আসে সাবি নামের একটা বাচ্চা মেয়ে আর বলে সবজিগুলো রাখতে। রিচা তখন তার থেকে সেগুলো নিয়ে ধোয়ার জন্য রাখে। সাবি তখন বলতে থাকে, আজ তো কিচেনে নতুন বউয়ের প্রথম রান্না, তাহলে হালুয়া তো হবেই তাই না? রিচার শাশুড়ি তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই হবে। তারপরে রিচাকে সাবি বলে, তুমি তো অনেক সুন্দর, তোমাকে তো আমার খুব ভালো লেগেছে। রিচা তখন বলে, তুমিও তো খুব সুন্দর, আর আমার নাম রিচা, তোমার নাম কি? সাবি জানায়, আমার নাম সাবি। এরপর তাকে বলতে থাকে, তুমি কি হালুয়া বানাতে পারো নাকি আমি হেল্প করব বলো তো? এটা শুনেই রিচা হেসে দেয় আর বলে, সমস্যা নেই, আমি অনলাইন থেকে দেখে শিখে নিব। তো তুমি কোন ক্লাসে পড়ো শুনি তো? এর উত্তরে সাবি জানায়, আমি ক্লাস 3-তে পড়ি। আর তুমি? রিচা তখন বলে, আমি তো এখন কিচেনের মাস্টার ক্লাসে আছি।
তো তারপরে সাবি স্কুলে চলে যায় আর রিচা চুলোয় চা বসায়। ওইদিকে দেখা যায় বাইরে তার শাশুড়ি শিল পাটায় কাজ করছিল। তো তারপরই রান্নাঘরে আসে দিবাকর, আর চা খাওয়ার পরই সে তার কাজে চলে যায়। অন্যদিকে দেখা যায় রিচার মা বিভিন্ন রকমের রান্না বান্না করছিল, কারণ রিচা তার স্বামীকে নিয়ে বিয়ের পর প্রথম বেড়াতে আসবে। তো এরপরই দিবাকর আর রিচা আসে এবং দুজনই খেতে বসে। সেখানে দিবাকর বলে, কাজের অনেক প্রেসারে আছি, তাই চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয় না, বুঝতেই তো পারছেন। রিচা তখন তার বাবাকে বলে, হ্যাঁ বাবা, সে কাজে খুব বিজি। তো তার বাবা বলতে থাকে, বিজি তো আমার রিচাও। দিবাকর তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কিসে? রিচা জানায়, কেন, ডান্সিং এ। এই কথা শুনেই দিবাকর তো হেসে দেয় আর রিচার মাকে বলে, আন্টি, আপনি কি এরকম মজার রান্না আপনার মেয়েকে শেখাননি? রিচার মা তখন বলতে থাকে, হ্যাঁ চেষ্টা তো করেছি, তবে কি আর করব বলো, তেমন করে শিখাতে পারিনি। দিবাকর তখন বলতে থাকে, কোনো ব্যাপার না আন্টি, আমার মা শিখিয়ে দিবে। অর্থাৎ দেখা যায় সে তার ডান্সের ব্যাপারটা নিয়ে তেমন কোনো গুরুত্বই দেয় না। যাক, তো এরপর রিচা আর দিবাকর আরো একটা জায়গায় খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। এরপরে রিচা কিচেনে এসে দেখে তার শাশুড়ি ডিশ ক্লিন করছে। এটা দেখে রিচা বলতে থাকে, মা, আপনি কেন করছেন এসব? কাল কাজের মেয়ে আসলে করে নিবে, এখন এসব করার কি দরকার? তার শাশুড়ি বলে, সব সময় তো আর কাজের মেয়ের আশায় কিচেন ময়লা রাখতে পারবো না, তাই আমিই করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো দেখা যায় সারাটা রাত কাজ করার পরই গিয়ে রিচার শাশুড়ি ঘুমায়, আর পরদিন উঠেই আবারও কাজে লেগে পড়ে। মানে সে ঘুমটাও ঠিক মতো ঘুমাতে পারে না তার সংসারের চিন্তায়। এর মধ্যে রিচারও ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই কিচেনে এসে দেখে তার শাশুড়ি তো ফ্রেশ বাটার তৈরি করছে। এটা দেখেই রিচা আঙুল দিয়ে একটু খেয়ে দেখে আর বলে, বাহ, বেশ ভালো হয়েছে তো, আমার ফ্রেশ বাটার খুব প্রিয়। তখন তার শাশুড়ি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে সবজিগুলো এখন কেটে দাও তো। তো তারপরে রিচা সবজির কাটিং সাইজ দেখায়। তার শাশুড়ি বলে, না না, আর একটু ছোট ছোট করে কাটো, মনে রাখবে সবজির সাইজের উপর রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। এটা শুনে রিচা বলে, আচ্ছা ঠিক আছে মা। তো এরপরই কাটাকাটি শেষ হলে তার শাশুড়ি সব রান্না করে। এরপর রিচা সব পাতিল প্লেটের মাঝেই নিজের হাত ধুয়ে নেয়। এটা দেখেই তার শাশুড়ি বলে, দেখি সরো তো, আমি এগুলো ধুয়ে নিচ্ছি। রিচা তখন অবাক হয়ে বলে, কেন মা, কাজের মহিলা করে দিবে, আপনি কেন করবেন? একটু রেস্ট নিয়ে নিন। তখন তার শাশুড়ি বলে, না না, সবকিছু কাজের মেয়ের উপর কিভাবে দিব বলো, কিছু কাজ নিজে করে নেওয়াও ভালো, তাই আমিই করছি, তুমি সরো তো। আসলে কিছু কিছু মহিলা থাকে যারা এই সংসারের কাজ করতে করতে নিজের যে একটা জীবন আছে সেটাই ভুলে যায়। আর এই রিচার শাশুড়িরও অবস্থা হয়েছে ঠিক তেমনটাই। সারাদিন সংসার আর রান্নাঘরের রান্না সামলানো, এই করতে করতেই তাদের জীবনটা পার হয়ে যায়। আর এটাকেই তারা তাদের জীবন ভেবে নেয়। কিন্তু এর বাইরেও যে তাদের একটা আলাদা জীবন রয়েছে সেটা তাদের মাথায় থাকে না। আর এইসব বাড়ির পুরুষরাও হয় ঠিক তেমনই। যাক, তো এবার দেখা যায় সকালের ব্রেকফাস্ট করতে বসে দিবাকর এবং তার বাবা। রিচা তখন বলে, আচ্ছা মা, তুমিও খেতে বসে পড়ো, আমি বাকিটা করে আনছি, একসাথে বসে খেয়ে নিব। তখনই তার শ্বশুর বলে, সে কেন বসে খাবে, তার কি বাইরে কোনো কাজ আছে? আগে আমাদের দাও তো, আমরা খেয়ে চলে যাব, তারপর তোমরা তোমাদেরটা খাবে। এসব শুনে রিচার কাছে এই বিষয়টা কেমন যেন লাগে এবং রিচা খেয়াল করে তার শাশুড়িও কোনো অভিযোগই করে না, সবকিছু চুপচাপ মেনে নেয়। আর দেখা যায় তার শ্বশুর এবং দিবাকর কেউই নিজে থেকে কোনো কাজ করে খায় না। মেয়েরা কাজে ব্যস্ত থাকলেও তাদেরকে এসেই সব খাবার তুলে দিতে হবে, পানি ঢেলে দিতে হবে, আর সব খাবার তাদের একদম গরম গরম আর ফ্রেশ চাই। এমনকি দিবাকর যখন গোসল করে বের হয় তখন সে তার কাপড়টাও নিজে বের করে নিতে পারে না। সেটার জন্য রিচাকে ডাকে সে। বুঝুন এই বাড়ির ছেলেদের অবস্থাটা কি। দিবাকরের মতো শিক্ষিত একটা ছেলেও যদি এমন কাজ করে তাহলে আর কি বা বলার থাকে। যাক, তো রিচার শ্বশুর আর দিবাকর খেয়ে যাওয়ার পরই রিচা আর তার শাশুড়ি একসাথে একা একা খায়। রিচার মনে অনেক প্রশ্ন থাকলেও সে তার শাশুড়িকে আর কিছু জিজ্ঞেসই করে না যে এই ফ্যামিলিতে এইভাবে কেন খাওয়া দাওয়া হয়। তার ফ্যামিলিতে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে, সবার কাজ সবাই নিজে থেকেই করার চেষ্টা করে। তবে এই বাড়িতে সবার এমন অদ্ভুত বিহেভ দেখে তার মোটেও ভালো লাগে না। এবার রিচাকে তার একটা ফ্রেন্ড কল করে আর বলতে থাকে, তুই কবে আসবি ডান্স করতে? তোকে ছাড়া তো আমরা ঠিকঠাক করে প্র্যাকটিসও করতে পারছি না। রিচা বলে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখছি আসতে পারি নাকি। অন্যদিকে রিচার শাশুড়িকে কল করে তার মেয়ে।
সেখানে তার মেয়ের স্বামী বলছিল, মা আপনি আসলেই আপনার মেয়ে রেস্ট করতে পারবে, আমি হেল্প করলেও তো তার মন ভরে না, তাই জলদি এখানে এসে পড়ুন তো, তাহলে আপনার মেয়েরও ভালো লাগবে। তখন রিচাও এসে বলে, মা আমার কিছু কথা ছিল। তো এরপরে ভিডিও কলে রিচাকে তার ননদ বলে, ভাবি তুমি ঘর সামলে নিবে তো তাই না? আসলে মা আমার পাশে থাকলে আমার একটু ভালো লাগতো এই প্রেগনেন্সিতে, মাকে ছাড়া কেমন যেন ভরসা পাই না। রিচা তখন বলে, হ্যাঁ দিদি আমি সব সামলে নিব, তুমি চিন্তা করো না তো, আর মাও ঠিক সময় মতো চলে যাবে। তো এরপরে রিচার শাশুড়ি তাকে বিভিন্ন রকমের রান্না শিখিয়ে দেয়, আর সেই সাথে তার মেয়ের জন্য রান্না বান্না করেও নিয়ে যায়। বেশ অনেক ধরনের পদ সে তার মেয়ের জন্য গুছিয়ে নেয়। আসলে মারা না এমনই হয়, নিজের হাজার কষ্ট হলেও সেটাকে কষ্টই মনে করে না। ছেলে মেয়েদের একটু ভালো লাগার জন্য কত চেষ্টা তাদের। যাক, তো তার শাশুড়ি চলে যাওয়ার পরই দেখা যায় রিচার এবার একা ঘর সামলানোর দিন শুরু হয়। সকালে উঠেই তো সে আগে চা তৈরি করে আর তার শ্বশুরকে দেয়, কিন্তু তার শ্বশুর বলে, আমি তো সকালে আগে আজওয়াইনের পানি খাই, তারপর চা খাই। তো রিচার পর সেটার পানি বানিয়ে তার শ্বশুরকে দেয়, আর এবার রান্না শুরু করে। যেহেতু এই বাড়িতে সব মশলা শিলপাটায় বেটে করা হয়, তাই রিচাও সেই চেষ্টাই করতে থাকে। তবে এর আগে কখনো সে এসব না করাতে আর ব্লেন্ডারের উপর ডিপেন্ডেন্ট হওয়াতে সে এসব করতেই পারছিল না। তার এটা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল আর অনেকটা সময়ও চলে যাচ্ছিল। সেজন্য সে সময় বাঁচাতে শিলপাটায় চাটনি না করে ব্লেন্ডারে দ্রুত ব্লেন্ড করে ফেলে। এবার দিবাকর আর তার বাবা বসে ব্রেকফাস্ট করতে। দিবাকর তখন রুটি দেখে বলে, এগুলো তো ফুলকো হয়নি, ফুলকো রুটি নেই? রিচা বলে, ও আচ্ছা 1 মিনিট আমি দিচ্ছি এনে। আর দিবাকরের বাবা বলে, দই হবে, একটু আনো তো। এবার রিচা দই আর রুটি দুটোই আবারও নিয়ে আসে। তখন তার শ্বশুর বলে, আচ্ছা এই চাটনি শিলপাটায় তৈরি করা হয়নি তাই না? রিচা বলে, না বাবা, এটা মিক্সিতে ব্লেন্ড করে তৈরি করেছি। তখন তার শ্বশুর বলতে থাকে, ও হ্যাঁ, শিলপাটায় বাটলে তো আবার হাত জ্বলে তাই না? আমি জানি, ঠিক আছে সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি তুমি একা একা আর কত কিছু সামলাবে, কিন্তু তোমার শাশুড়ি মায়ের এইসব অভ্যাস আছে। এইসব বলে সে আর চাটনিটা খেয়েই দেখে না। আচ্ছা মেয়েটা কষ্ট করে করেছে তো, যেমন করে করেছে তেমন একটু খেয়ে নিলে এমন কি এসে যেত, কিন্তু সে খেলোই না। তাই রিচায়ের পর মন খারাপ করে চাটনিটা ফেলেই দেয়। যাক, তো এরপরই সে একটা ভিডিও দেখতে বসে, যেই ভিডিওতে সে ডান্স করছিল। যে ভিডিও দেখে তার বেশ ভালো লাগতে থাকে। তখনই তাদের বাড়ির কাজের লোক মাটন দিয়ে যায় রান্না করার জন্য। তো এবার রিচা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নাচ করছিল এবং রান্না করারও কাজ করছিল। আর তখনই তার শ্বশুর বাড়ি ফিরে তাকে ডাকতে থাকে, কিন্তু রিচা তো কিছুই শুনতে পায় না। পরে তার শ্বশুর এসে রিচাকে দেখে যে সে কিচেনে কিভাবে ডান্স করছে। এটা দেখেই তো সে খুবই বিরক্ত হয়ে যায় আর নিজের রুমে চলে যায়। রিচাও তখন বুঝতে পারে সে হয়তোবা একটু বেশি বেশিই করে ফেলেছে। অন্যদিকে হসপিটালে দিবাকর তার লাঞ্চ আসলো কিনা সেটা জিজ্ঞেস করে, কিন্তু তাদের বাড়ির হেল্পিং হ্যান্ড বলে, স্যার ম্যাডাম তো এখনো রান্না শেষ করেননি, তাই বাইরে থেকে কিছু অর্ডার করব? দিবাকর বলে, না থাক, লাগবে না। অন্যদিকে রিচা তার শ্বশুর আশ্বিনকে বিরিয়ানি রান্না করে দেয়। সে বলে, সরি বাবা, আসলে কুকারে 4টা সিটি দেওয়ার পরই গিয়ে রান্নাটা হয়েছে, সিদ্ধই হচ্ছিল না। আশ্বিন তখন বলে, তুমি এটা কুকারে রান্না করেছো? রিচা বলে, জি বাবা। এই কথা শুনে আশ্বিন বলতে থাকে, ও তাহলে তো এটা পোলাও হয়েছে, বিরিয়ানি না। দম বিরিয়ানির মানেই হচ্ছে এটা লো হিটে রান্না হবে, একেবারে ধীরে ধীরে ধৈর্য সহকারে এটা রান্না করতে হয়, বুঝলে? আসলে উনি যেভাবে চাচ্ছেন সেভাবে যদি রান্না বাড়া খাওয়া দাওয়া সব করতে যায়, তাহলে তো মানুষকে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটিয়ে দিতে হবে, আর কোনো কাজই কেউ করতে পারবে না। যাক, তো রিচা শুধু তার শ্বশুরকে বলে, ঠিক আছে বাবা, আপনি যেমন করে চাচ্ছেন তেমনই হবে, পরের বার থেকে খেয়াল রাখবো। তো এরপরে দিবাকর বাড়ি ফিরে আসে আর রিচাকে বলে, আমি দিনে 12 ঘন্টা করে কাজ করি, তো কমপক্ষে একটা লাঞ্চ তো আমি ডিজার্ভ করি তাই না? টাইম হলে আমি সেই ফাঁকে খেয়ে নেই। আজ 6 কাপ কফি খেয়েই দিন গেল আমার। এখন কি আমি ডিনার পাবো নাকি সেটাও পাবো না? বুঝুন, একটা দিন যদি লাঞ্চ না যায় তো সে বাইরে থেকে খেলে কি এমন সমস্যা? যাক, এতেও রিচা তাকে কিচ্ছু বলে না। তখন দিবাকর বলতে থাকে, শোনো, আমাকে যদি দিতেই হয় তাহলে গরম ফুলকো রুটি করে দিও। রিচা তখন আর কি বলবে, বলে, ঠিক আছে দিচ্ছি।
অন্যদিকে আশবিন তার স্ত্রী মিনাকে কল করে আর বলে, তুমি কি তোমার অ্যাসিস্ট্যান্টকে পাতিলে বিরিয়ানি করা শেখাওনি? সে এমন ভাবে কথাটা বলল যেন তার বউ এই বাড়ির মেইন মেইড আর তার ছেলের বউ এই বাড়ির অ্যাসিস্ট্যান্ট মেইড। যাক, তো মিনা তখন বলে, কয়েক সপ্তাহ একটু পোলাও দিয়ে খেয়ে নিন না প্লিজ। আশবিন তখন বলে, আমি তো যে কোনো কিছুই খেতে পারবো, কিন্তু বউকে তো ঘর সামলানো শেখাতে হবে, তাই না? অন্তত সে ঠিকঠাক মতো ধুলোবালি তো ক্লিন করতে পারতো, সে তো এটাও করতে পারছে না। এখন দেখো, আমার যদি অ্যালার্জি বাড়ে তাহলে আমাকে আমারই হসপিটালে ভর্তি হতে হবে। এদিকে পরদিন দেখা যায় রিচা ধুলো ক্লিন করছিল। তারপরে সে ইউটিউব দেখে দেখে আশবিনের জন্য রান্নাও করে, সেই দম বিরিয়ানি। অনেক কষ্ট করে সে চুলায় পাতিল দিয়েই রান্না করে, কিন্তু আশবিন খাওয়ার পর বলে লবণ কম। মানে সে কোনোভাবেই বলছিল না যে তার হাতের রান্না ভালো হচ্ছে। মেয়েটা তো এসব আগে করেনি, এখন তো সে চেষ্টা করছে, তাই একটু অ্যাপ্রিসিয়েট তো সে করতেই পারত, কিন্তু সেটাও সে করে না। যাক, তো এরপরে রিচা টিফিন করে হসপিটালে পাঠায় দিবাকরের জন্য। রাতে দিবাকরকে রিচা বলে, দিনের অনেকটা বিরিয়ানি রয়ে গেছে, সেটা খেয়ে নিলে হয় না? এটা শুনে দিবাকর বলে, না, আজ অনেক ভারী খাওয়া হয়েছে, তাই একটু লাইট খাবার খাবো এখন প্লিজ। অর্থাৎ তাকে আবারও রান্নাঘরে পাঠাতে হবে আর কি। যাক, তারপর আর রিচা কি করবে, সে আবারও আসে রান্না করতে। এই লোকের কথা, সে 12 ঘন্টা কাজ করে, কিন্তু তার বাড়ির মেয়েরা যে 24 ঘন্টাই কাজ করে তার মাথায় থাকে না। যাক, তো এরপরই দেখা যায় রিচার মা তাকে কল করে। তখন রিচা বলে, মা, এখানে আমার জন্য হেল্প করার মতো কেউ নেই। দিবাকরও সারাদিন কাজ থেকে ক্লান্ত হয়ে ফেরে, আর আমার সারাদিনের রান্না বান্না কাজ শেষই হয় না। তার মা তখন বলে, কিন্তু রিচা, এইসব তো শিখতে হবে, তাই না? রিচা বলে, হ্যাঁ, সেটাই তো চেষ্টা করছি, কিন্তু বাবা তো আমার হাতের রান্না একদমই পছন্দ করেন না। আমি কি বলবো কোনো রাঁধুনি রাখতে? তখন তার মা বলে, না, একদম এরকম কিছু করবে না, সবে মাত্র বিয়ে হয়েছে, তাই কিছুদিন অ্যাডজাস্ট করে তারপর ধীরে ধীরে বলিস। তখন রিচা বলে, এই অ্যাডজাস্ট করার চক্করে তো থেকে যাওয়া খাবার হয় আমাকে খেতে হয়, আর না হয় ফেলে দিতে হয়। এটা শুনে তার মা বলে, তাহলে খাবার পরিমাণ অনুযায়ী বানাতে শিখে নে। এটা শুনে রিচা বলতে থাকে, আমি এরকমই করছি মা, কিন্তু তুমি বুঝবে না, তোমার সাথে তো কথা বলাটাই বেকার। এরপরে রিচা রান্না করে তার শ্বশুর এবং হাজবেন্ডকে টেবিলে দেয়। তারা খাওয়া দাওয়া করে উঠে যাওয়ার পর রিচা ডিশ ধুতে শুরু করে, কিন্তু সিঙ্কের পানিই যাচ্ছিল না, সেটা বারবার আটকে যাচ্ছিল। এবার অনেক ঘেন্না করলেও রিচা সেটা নিজের হাত দিয়েই ক্লিন করে, আর তারপর সাবান দিয়ে বেশ কিছুক্ষণ হাত ধুয়ে নেয়। পরদিনই সাবি আসে রিচার কিচেনে, আর সে রিচার কপালের টিপটা তখন ঠিক করে দেয়। সাবি বলে, আমার মা টিপ পরেন না। তিনি বলেন, টিপ তো সবসময় সেই সব মেয়েরা পরে যেই মেয়েদের গুড লাক আছে। রিচা এটা শুনে বলে, এরকম কেন বলেন? সে গুড লাক তো সবার কাছেই থাকে, তাই না? সাবি বলে, না, তুমি হয়তো জানো না, যার কাছে হাজবেন্ড থাকে না তার কাছে গুড লাকও থাকে না। রিচা এটা শুনে বলে, ক্লাস 3-তে পড়ো তুমি, তাই না? সাবি বলে, হুম। রিচা তখন বলে, প্রাইম নাম্বার জানো কি? সাবি উত্তর দেয়, হ্যাঁ জানি তো। রিচা তখন বলে, এটা এমন নাম্বার যাকে সে ছাড়া অন্য কোনো নাম্বারই ভাঙতে পারে না, যেমন 5, 7, 11, 13 এই রকম। আর তোমার মাও সলিড প্রাইম নাম্বার, বুঝলে? সাবি তখন এসব শুনে বলে, তার মানে আমার মায়ের কাছেও গুড লাক আছে? রিচা বলে, না, কারণ সে নিজেই একটা গুড লাক। সাবি তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। তারপরে রিচা দেখে তার বান্ধবী বাবেল কল করেছে। বাবেল বলে, তুই কল রিসিভ করবি আমি তো ভাবতেই পারিনি, কতদিন ধরে কল করছি, কিন্তু তোর তো খবরই নেই। রিচা বলে, হ্যাঁ বল, কি বলবি? বাবেল তখন বলে, আমার পারফরমেন্স তো কামানিতে সিলেক্ট হয়েছে, আমার প্রথম কোরিওগ্রাফি ক্রেডিট এটা। রিচা এটা শুনে বলে, বাহ, এটা তো খুব ভালো নিউজ, তো এটা রিহার্সেল কবে? বাবেল জানায়, রিহার্সেল তো আমরা কবেই শুরু করে দিয়েছি, তুই তো কলই রিসিভ করছিলি না, তাই ভাবলাম যে অন্তত আমাদের শুরু করা উচিত, তাই তোকে কল দিয়েছি। রিচা তখন বলে, ও না রে, আমার আসলে আসাটা খুবই কঠিন, জানি না আসতে পারবো কিনা, পুরো সংসারের দায়িত্ব এখন আমার উপর। বাবেল এটা শুনে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তুই এটাই বলবি, তো অন্তত পারফরমেন্সটা তো দেখতে আসবি, নাকি সেটাও আসতে পারবি না? তো তারপরে বাবেলের হাজবেন্ড বলতে থাকে, রিচা, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে এসো দরকার হলে। এটা শুনে রিচা তাদের বলে, আসলে দিবাকর তো হসপিটালে ছুটি পায় না, দেখি চেষ্টা করব। তো এরপরে রিচা দেখে তার ফ্রেন্ডের হাজবেন্ড কতটা কেয়ারিং ভাবে তার ওয়াইফকে ট্রিট করছিল, যা দিবাকর করে না বললেই চলে। তাই রিচা তো বেশ রেগে কল রেখে দেয় আর তাদেরকে ব্লকই করে ফেলে।
যাক এরপর কাজ করে রিচা তার বাবাকে কল করে আর বলে, বাবা আমার রিহার্সেলের ভিডিও আছে তোমার কাছে? ঠিক তখনই সেখানে আশ্বিন চলে আসে আর বলে, রিচা আমার এই কুর্তাটা ওয়াশিং মেশিনে ধোয়া হয়নি ঠিকঠাক মতো, তাই এটা যদি হাতে ধুয়ে দিতে ভালো হতো। রিচা তখন ভেতরে রাগ চেপে বলে, হ্যাঁ নিশ্চয়ই আমি দিচ্ছি। আশ্বিন তখন বলতে থাকে, একবারে ধীরে ধীরে কাজ করো, কারণ এই কুর্তাটা আমার পছন্দের, বুঝলে তো? রিচা বলে, হ্যাঁ হ্যাঁ খুব ভালোবেসে ধুয়ে দিব, কোনো চিন্তা করবেন না। এরপরে রিচা এই কুর্তা ঘষে ঘষে সারাদিন লাগিয়ে ধুয়ে দেয়। রাতে দিবাকর আসার পর রিচা তাকে বলতে থাকে, আচ্ছা আমাদের ঘরে যদি কাজে হেল্প করার জন্য কাউকে রাখতে খুব ভালো হতো। দিবাকর এটা শুনে বলে, কেন, কি দরকার? মাঝে মধ্যে বেদ প্রকাশ তো আসেই ঘর ক্লিন করতে। তাহলে? রিচা বলে, হ্যাঁ আসে, কিন্তু আমি নিজের কাজ শুরু করতে চাইছিলাম, যার জন্য তো আমি একদমই সময় পাচ্ছি না। দিবাকর এটা শুনে বলে, কোন কাজের কথা বলছো? রিচা বলে, কেন, তুমি তো জানো আমার একটা ডান্স গ্রুপ রয়েছে, আমি তো সেখানকার একটা পার্ট, আর বাবেল নিজের শো পেয়েছে কামানিতে। দিবাকর এটা শুনে বলে, এইসব করে কোনো ইনকাম হয় নাকি শুধু শুধুই টাইম পাস? রিচা এর উত্তরে বলে, আগে কাজ করব, তারপর না গিয়ে ইনকাম হবে। দিবাকর তখন তাকে বলতে থাকে, রিচা আমি 50 থেকে 60টা পেশেন্ট দেখে এসেছি, কিন্তু তুমি আমার আসার সাথে সাথেই কাহিনী শুরু করে দিলে, একটু তো নিঃশ্বাস নিতে দিবে তাই না? তো এরপরে রিচা রান্নাঘরে চলে আসে। তার মনটা খুবই খারাপ হয়ে যায় যে তার হাজবেন্ড তার স্বপ্নের ব্যাপারটাতে কোনো পাত্তাই দিল না। তো এরপর দেখা যায় রিচা হঠাৎই খেয়াল করে যে রান্নাঘরের সিঙ্কের থেকে পানি পড়ছে, ফোঁটা ফোঁটা করে সেখান থেকে পানি পড়েই যাচ্ছিল। তাই রিচা এবার এটা নিচে একটা বালতি রেখে দেয়, কারণ দিবাকরকে অনেকবার বলার পরেও সে এটা ঠিক করার জন্য কোনোই ব্যবস্থা নিচ্ছিল না। তো এরপরে দেখা যায় আজ রাতে সে আর দিবাকরের রুমে না গিয়ে সোফাতেই ঘুমিয়ে পড়ে। পরের দিনই দিবাকর রিচাকে বলে যে, কোথায় ছিলে তুমি সারা রাত? রিচা বলে, ও আমার পিরিয়ড এসে গেছে। দিবাকর তখন বলে, আচ্ছা তাহলে কিচেনে যাওয়ার দরকার নেই। এইটা শুনে রিচা একটু অবাক হয় আর বলে, কেন? দিবাকর বলে, কেন আবার কি, রেস্ট করো, বাকি ব্যবস্থা আমি করে নিচ্ছি। তো তারপরে দিবাকর সাবির মাকে ডাকে, সে আগামী 5 দিন ঘরের সব কাজ করবে, রান্না করবে। রিচা তখন সাবির মাকে বলে, আচ্ছা কোনো কাজের মেয়েকে কি পাওয়া যাবে? সাবির মা এটা শুনে বলে, আমি তো এনে দিয়েছিলাম, অনেককেই এনে দিয়েছি, কিন্তু কেউই থাকতে পারিনি বেশি দিন, কারণ এই বাড়িতে বেশি ছোঁয়াচে সমস্যা আছে। এটা ছুলে এই সমস্যা হবে, তো ওটা ছুলে ওই সমস্যা, মানে সবকিছুতেই খুঁতখুঁতে স্বভাবের এরা, তাই কেউই থাকতে চায় না। রিচা তখন বলে, আচ্ছা তো আমি হেল্প করব কিছু কাজে? সাবির মা বলে, না না কোনো দরকার নেই, আপনি রেস্ট করুন, এমনিতেও এই বাড়ির বউরা তো রেস্ট খুব ভাগ্য করে পায়। রিচা তখন বলে, আপনি সত্যিই প্রাইম নাম্বার, আপনার ব্যাপারে সাবি অনেক বলে। সাবির মা বলে, হ্যাঁ আমার মেয়ে তো আপনার জন্য পাগল, সব সময় বলবে আমি বড় হয়ে রিচা দিদির মতোই হব। তো এরপরই শুরু হয় আগামী 5 দিনের কাহিনী। সাবির মায়ের রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া কোনো কিছুই পছন্দ হচ্ছিল না আশ্বিনের, কিন্তু বাধ্য হয়ে সব হজম করে যাচ্ছিল সে, আর দিন গুনছিল। আসলে বুঝতে পারছেন তো, মেয়েরা এইসব দিনে অসুস্থ থাকলে তারা কোনো কিছু ছুঁতে পারবে না। এই ব্যাপারটা তারা সরাসরি রিচাকে না বললেও তাদের ব্যবহারে সবই বোঝা যাচ্ছিল, তারা এতটাই ছুতছুতে। যাই হোক, এদিকে রিচাও তো তার ডান্স ভিডিও দেখছিল আর ভাবছিল যে তার পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত। এরপরে রিচার 5 দিনের রেস্ট শেষ হয়। সে আজ ব্রেকফাস্ট করার সময় জিজ্ঞেস করে, কেমন হয়েছে ডাল পিঠা? দিবাকর বলে, মায়ের স্পেশাল রেসিপি বিগড়ে দেওয়ার জন্য ট্যালেন্ট লাগে বুঝলে, যেটা তো তোমার খুব ভালো মতোই আছে। রিচার তো এই কথা শুনেই মনটা খারাপ হয়ে যায়। তখনই আবার দিবাকর বলে, আর আমি মজা করেছি, ভালোই হয়েছে, খারাপ না। রিচার পর বসে বলে, আমার আপনাদের সাথে কিছু কথা ছিল। আশ্বিন তখন বলতে থাকে, কি বলবে বলো? রিচা বলে, দেখুন আমি ভাবছিলাম জবের জন্য অ্যাপ্লাই করব। এই কথা শুনে আশ্বিন তাকে জিজ্ঞেস করে, কিন্তু কেন, এমন কি দরকার পড়লো যে জব করতে হবে? দিবাকরও বলতে থাকে, হ্যাঁ বাবা তো একদম ঠিক বলছেন, আমাদের ফ্যামিলিতে একজন জব করা মানুষই এনাফ। তারপর আবার আশ্বিন বলে, কিসের জব আগে শুনি? রিচা জানায় টিচিং। দিবাকর এটা শুনে বলে, তুমি আবার কি শিখাবে? রিচা তাদের জানায়, আমি ডান্সিং শিখাতে চাই। এই কথা শুনে দিবাকর বলতে থাকে, কি ডান্স টিচার? রিচা বলে, হ্যাঁ আমি তো ছোটবেলা থেকেই ডান্স করছি, আর 4 বছর ধরে আমি শিখিয়েও আসছি, আমার নিজের ডান্স গ্রুপ আছে। দিবাকর তখন বলতে থাকে, হ্যাঁ কিন্তু এটা তো হবি তাই না, আর নিজের হবিকে কে আবার জব বানাতে চায়? আশ্বিনও তখন বলে, আর আমাদের ফ্যামিলিতে এইসব স্যুটও করবে না। যাক তো শোনো, এই ডাল পিঠার টেস্টটা ঠিকই ছিল। এই বলে আশ্বিন উঠে যায়।
তখনই দিবাকর রিচাকে বলে, দেখো এখনই অ্যাপ্লাই করো না, আমি বাবার সাথে কথা বলে দেখব। আর তাছাড়া প্রেগনেন্সির পর তো এইসব জব এমনিতেই ছাড়তে হবে, তাই না? রিচাও বলে ঠিক আছে। যাক, তো এবার পরদিনই দেখা যায় রিচাদের বাড়িতে আসে মেহমান। এরা হলো টুন্নু আর টুন্নুর স্ত্রী বিন্নি। টুন্নু হচ্ছে দিবাকরের কাজিন। তো টুন্নু রিচাকে বলে, আমাকে তো হয়তো চেনোনি তাই না? আমি নিশ্চিত চিনতে পারছো না, বলো তো আমি কে? রিচা তখন হেসে বলে, দিবাকরের কাজিন টুন্নু ভাই এবং বিন্নি ভাবি। টুন্নু বলে, বাহ, তাহলে আমাদেরকে চিনতে পেরেছ। আর ওই যে গুড্ডু, আমাদের ছেলে। তো এরপরে রিচাকে হট কফি, শিকাঞ্জি, চা আরো অনেক কিছু বানিয়ে আনতে বলা হয়। বিন্নি তখন বলতে থাকে, বেচারি একসাথে এত কিছু করতে পারবে? দিবাকর বলে, আরে তার জন্য এসব কোনো ব্যাপারই না, ঠিক পারবে। তো তারপরে রিচা এত কষ্ট করে সবকিছু বানিয়ে আনে, কিন্তু তারা শুরু করে দেয় হুইস্কি খাওয়া। টুন্নু বলে, এখন কে খাবে সারাদিন পর গিয়ে এসব? বিন্নি তখন বলতে থাকে, এভাবে বলছো কেন? এনেছে যখন খেয়ে নাও, এত কষ্ট করে সব করলো। তারপরে টুন্নু শিকাঞ্জি খেয়ে বলে, একেবারে খারাপ টেস্ট হয়েছে। বুঝতে পারছেন, এই টুন্নু হচ্ছে এদের ক্যাটাগরিরই। যাক, তো তাদের কথা কাটিয়ে আশ্বিন বলে, আচ্ছা আচ্ছা, এখন বলো তো রাতে ডিনারে কি খাবে? রিচা বলে, রান্না তো করা শেষ। কিন্তু তখনই আবার টুন্নু বলে, সে মাটন বিরিয়ানি খাবে, তাও নিজে করবে। এবার দেখা যায় টুন্নু তো রান্নাঘরে এসে সবকিছু এলোমেলো করে রেখে যায়। রিচা তো পরে এসে রান্নাঘরের এত খারাপ অবস্থা দেখে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না। বিন্নি তখন বলতে থাকে, ইস, আমি যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। আমি কি কিছু হেল্প করে দিব তোমাকে? রিচা তখন বলে, না না, লাগবে না, আমি ম্যানেজ করে নিব। যার রান্নাঘর সেই বুঝতে পারে কিভাবে ম্যানেজ করতে হয়। তো পরদিনই রিচা তাদের ব্রেকফাস্ট করে রেডি হয় জব ইন্টারভিউ দিতে। তখনই সেখানে আসে আশ্বিন আর বলে, কোথাও কি যাচ্ছ? রিচা বলে, হ্যাঁ বাবা, জব ইন্টারভিউ দিতে। আশ্বিন তখন বলে, কিন্তু আমি তো মানা করেছিলাম জবের জন্য, তাই না? ভুলে গিয়েছো নাকি? আচ্ছা, তুমি জানো তোমার শাশুড়ি মা কিন্তু পিএইচডি করেছিল, তবে ঘর সংসার এবং বাচ্চা তার কাছে সবসময় প্রথম প্রায়োরিটি। সেজন্যই তো দিবাকর ডাক্তার হয়েছে এবং দিব্যা বিয়ে করে সেটেলড হয়েছে। রিচা এসব শুনে বলে, পার্ট টাইম জব বাবা, আমি লাঞ্চ ব্রেকফাস্ট সব করে রেখেছি, ঘরের কাজ আমি ম্যানেজ করে নিতে পারবো। আর বাচ্চা তো এখন নেই, তাই সেটা নিয়ে আপাতত ভাবছিও না। আশ্বিন এসব শুনে বলে, এটাই তো তোমাদের জেনারেশনের সমস্যা, তোমরা কথাটা বুঝতেই চাও না। আর এখন তুমি যখন আমার আন্ডারে আছো, তখন আমার কথা তো মানতেই হবে। তো তারপরে রিচার কোনো কথাই আশ্বিন আর শোনে না। রিচা তো তখন অনেক মন খারাপ করে কিচেনে বসে থাকে। তারপরে দেখা যায় রিচা বাবেল এবং তার ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে বাবেল বলে, তোমরা জানো আমি ডান্স শেখা শুরু করেছি রিচার জন্যই, কিন্তু এখন তো সে এসব থেকে গায়েব হয়ে গেছে। আমরা কিন্তু তাকে খুব মিস করি। দিবাকর বলে, তো রিচা, তুমি তো সপ্তাহে একবার এখানে আসতেই পারো। বাবেল তখন বলে, কেন, তুমি কি ক্লিনিকে সপ্তাহে একবার যাও নাকি? দিবাকর বলে, তা কেন, সেটা তো আমার জব, তাই আমাকে করতেই হয়। বাবেলের হাজবেন্ড তখন বলে, আর ডান্স করাও তাদের কাজ, মানে তাদের সাধনা এটা। তারপর রিচা বলতে থাকে, আচ্ছা দাও দাও, আমি ডিশ ক্লিন করে দিচ্ছি। কিন্তু দিবাকর বলে, না, আমি করে নিব। রিচা তখন বলতে থাকে, আরে বাহ, এখানে তো আমার খুব হেল্প করছো। দিবাকর এটা শুনে বলে, কেন, আমি তোমাকে হেল্প করি না? রিচা বলে, হেল্প? বাবেল, জানিস সে তো টেবিলে খাওয়ার পর উঠে হাত ধুতেও যেতে চায় না, আর যাবেই বা কেন? আমার মতো ফ্রিতে রাঁধুনি আর কাজের মেয়ে যে পেয়েছে। এইসব বলে রিচা হাসতে থাকে। রিচার এই কথায় তো দিবাকর বেশ অপমানিত ফিল করে। এরপরে রিচা কিচেনে আসার পর দিবাকর বলতে থাকে, তুমি কি ড্রাঙ্ক? না মানে এসব কি বললে? আমি তোমাকে বিয়ে করেছি ফ্রিতে রাঁধুনি আর কাজের মেয়ের জন্য? রিচা বলে, দেখো দিবাকর, আমি মজা করেছি। দিবাকর তখন বলতে থাকে, এটা কেমন মজা? তুমি কি এই জন্য আমাকে এখানে এনেছো যাতে করে নিজের ফ্রেন্ডের সামনে আমাকে অপমানিত করতে পারো? রিচা, দেখো আমি একজন রেসপেক্টেবল ডাক্তার, তাই তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। রিচা তখন বলে, দিবাকর, আমরা এটা নিয়ে পরেও কথা বলতে পারি, এখানে না। তারপরে দিবাকর আর রিচা বাড়ি ফিরে আসে। রিচা ঘুমানোর আগে দিবাকরকে সরিও বলে এই সব কিছুর জন্য। পরদিনই সকালে রিচা দিবাকরকে বলে, দিবাকর, বেদপ্রকাশ বলেছিল এই লিকেজ পুরাতন, তাই পুরো পাইপলাইনটাই নতুন করে লাগাতে হবে, প্লিজ কাউকে দিয়ে এটা ঠিক করে দাও। দিবাকর বলে, আচ্ছা ঠিক আছে, আমি এটার ব্যবস্থা করছি। আর তুমি আমার ব্যাগটা গুছিয়ে দাও না প্লিজ, কনফারেন্স আছে আমার। তো এবার রিচা ব্যাগ গুছিয়ে দেওয়ার পর বলে, আর কিছু লাগবে? দিবাকর তখন বলতে থাকে, হ্যাঁ, তোমার থেকে লাগবে। তখনই সে চেষ্টা করছিল রিচার কাছাকাছি যেতে। এটা দেখেই রিচা বলে, প্লিজ দূরে থাকো। দিবাকর বলে, কেন? রিচা বলতে থাকে, আচ্ছা সব সময় কি এসব ছাড়া কিছুই ভাবতে পারো না? এর উত্তরে দিবাকর বলে, বিয়ে করেছি যখন বাচ্চা তো চাইবই, তাই না?
রিচা তখন তাকে বলতে থাকে, কেন আমাকে মানুষ বলে মনে হয় না? বাচ্চার কথা ভাবার আগে আমাকে একটু ভালোবাসতে তো পারো, কিন্তু না, তুমি তো আমাকে একটা মেশিন ভেবে নিয়েছো। দিবাকর দেখো, আমারও কিছু ইচ্ছা অনিচ্ছা আছে। এই কথা শুনে দিবাকর বলে, তুমি নিজেকে আয়নায় দেখেছো? আমাকে শিখাতে আসবে যে কি করতে হবে আর না হবে? তোমার বডি থেকে তো কিচেনের গন্ধ আসে, তাহলে তুমি আমার যোগ্য কিনা আগে সেটা ভাবো। এরকমই আরো অনেক অনেক বাজে বাজে কথা বলে সে অপমানিত করে রিচাকে, আর সেখান থেকে চলে যায়। বুঝে নেই বেটার অবস্থা, নিজেই সারাক্ষণ বউকে রান্নাঘরে কাজ করতে ব্যস্ত রাখবে, আবার বলবে তার গা থেকে রান্নার গন্ধ বের হয়। ফাজিল একটা। তো দিবাকরের এই ধরনের কথাবার্তায় তো রিচা অনেক বেশি কষ্ট পায়, তাই সে দিবাকরকে আর কিছুই বলতে পারে না। এরপরই দেখা যায় রিচার সাথে দেখা করতে আসে গীতা নামের একজন, আর ইনি হলো দিবাকরের ফুপু। তো সে এসেছে রিচার শাশুড়ি মায়ের হয়ে কারবাচতে নিয়ম কানুন পালন করতে। রিচা তখন তাদের ফুপুকে প্রণাম করে। তখন গীতা বলে, আজ রাতে না বেশি বেশি খেয়ে নিও, কারণ কাল তো নির্জলা উপোস করতে হবে। তখনই আশ্বিন এসে বলে, গীতা তুই সাবুদানার খিচুড়ি করিস না তো, ওইটা আমার জন্য রান্না করিস। গীতা তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আর আমি তোমার জন্য একটা ভালো সবজিও করে দিব। আশ্বিন বলে, আরে তাহলে তো হয়েই গেল আমার। তারপরে গীতা কিচেন দেখে আর বলে, রিচা কিচেন যত ক্লিন থাকবে ঘরে ততই শান্তি থাকবে, বুঝলে? রিচা তখন বলে, হ্যাঁ আসলে পাইপলাইনটা বদলাতে হবে, এজন্য তো এত নোংরা হচ্ছে। তো এরপর গীতা আবার বলতে থাকে, ইস এই তেলের বোতলটাও কেমন চিপচিপে হয়ে আছে। রিচা তো এইসব শুনে আর কিছুই বলে না। তারপরে রান্না করা শুরু হয় আর গীতা বলতে থাকে, রিচা জানো তো এই চিকেনের রেসিপিটা আমার নিজের, আমি রান্না করতে খুব পছন্দ করতাম, আর আমি তো তোমার শাশুড়িকে খাবার রান্না করা শিখিয়েছিলাম। রিচা তখন বলতে থাকে, আমিও না ডান্স করতে খুব ভালোবাসি। গীতা এটা শুনে বলে, কিসের ডান্স? রিচা তখন তার ডান্সের ভিডিও দেখায় আর বলে, এই যে আমি একজন ডান্সার, আর আমার নিজের একটা ডান্স গ্রুপও আছে। তো এটা দেখার পরই গীতা চলে যায় দিবাকরের কাছে, অর্থাৎ সে রিচার কথায় তেমন পাত্তাই দেয় না। যাক, এরপর গীতা দিবাকরকে বলে, দিবাকর মানুষ বিয়ের পর মোটা হয়, আর তুই তো চিকন হচ্ছিস। দিবাকর তখন বলে, কি করব বলো, তোমার হাতের মজার মজার রান্না আর পাচ্ছি কোথায়? তো এর পরদিন দেখা যায় উপোস থেকেই রিচা সব রান্না করে, আর আশ্বিন খাবার খেতে খেতে বলে, ফাস্টিং হেলথের জন্য অনেক ভালো, সব নিয়ম কানুনের পেছনে একটা ভালো কারণ আছে। গীতা তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ ভাইয়া। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব দেখছিল রিচা। তারপরে গীতা কিচেনে আসে। তখন রিচা বলে, আপনার শরীর খারাপ? গীতা বলে, হ্যাঁ ডায়াবেটিস আর প্রেশার আছে। এটা শুনে রিচা বলতে থাকে, তাহলে মেডিসিন খান প্লিজ। গীতা বলে, আরে না আজ খেতে পারবো না, আমি তো ফাস্টিং করছি। রিচা তখন বলতে থাকে, আন্টি ফাস্টিং একেবারে করতেই হবে বিষয়টা তো এমন না, আপনি অসুস্থ যখন খেয়ে নিন। গীতা তো এটা শুনে বিরক্ত হয় আর বলে, আরে আমি ঠিক আছি, এইসব করতে করতেই তো বুড়ি হয়েছি, আর তোমাদের জেনারেশনের কি অবস্থা দেখছো? তোমাদের তো এখনই ফাস্টিং নিয়ে সমস্যা হচ্ছে, চুপচাপ বসে থাকো আর নিজের ফাস্টিং এ নজর দাও। এরকম করে গীতা আরো কিছু কথা বলে তাকে কষ্ট দেয়। তো এরপরই রাতে সাবি আসে আর রিচাকে বলে, দেখো আমি কপালে প্রাইম নাম্বার দিয়েছি। রিচা তখন দেখে বলে, বাহ খুব ভালো লাগছে। সাবি এরপর বলতে থাকে, তুমিও তো প্রাইম নাম্বার। রিচা এটা শুনে বলে, সত্যি সত্যি আমি প্রাইম নাম্বার? তুমি কি এটাই মনে করো? সাবি বলে, হ্যাঁ তাই তো মনে করি। রিচা তখন বলতে থাকে, প্রাইম নাম্বার মনে আছে? সাবি জানায়, হ্যাঁ, যেই নাম্বারগুলোকে তারা নিজেরা ছাড়া অন্য কেউ ভাঙতে পারে না তাদেরকেই প্রাইম নাম্বার বলে। সাবির কাছ থেকে এসব শুনে রিচা বেশ খুশি হয়। তো এরপরই দেখা যায় দিবাকর চলে আসে আর এসেই বলতে থাকে, ভিডিওটা ডিলিট করো। রিচা এটা শুনে বলে, তুমি তো জানো এটা পুরনো ভিডিও। দিবাকর বলে, হ্যাঁ আমি ভেবেছিলাম এইসব প্রাইভেট, কিন্তু এগুলো তো সোশ্যাল মিডিয়ার মধ্যেই আছে, আর সেটা তো ভালো লাগছে না তাই না, তাই প্লিজ ডিলিট করো। এই কথা শুনেই রিচা বলে, করব না। দিবাকর বলতে থাকে, দেখো এই ঘরে যখন আছো তখন এখানকার রুলস তোমাকে ফলো করতেই হবে। তখন রিচা জিজ্ঞেস করে, আর না করলে কি হবে? কি করবে তুমি? দিবাকর তো এবার রেগে যায় আর মোবাইলটাই সেখান থেকে নিয়ে চলে যায়। রিচার পর বেশ মন খারাপ করে আর কান্না করতে করতে ডিশ ধুতে থাকে। সে খুব ভালো করেই বুঝতে পারছিল তার স্বপ্ন তো এই কিচেনের জাতা কলেই পিষ্ট হয়ে যাবে। সে এখানে থাকলে কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না, হয়তোবা সেটাকে বাঁচিয়েও রাখতে পারবে না। যাক, তো তারপর এসবের মধ্যে দিয়েই দিবাকর আর রিচার প্রথম কারওয়া চৌথ সম্পূর্ণ হয়। এরপরই আসে আশ্বিনের জন্মদিন। দিবাকর তার ফুপুকে বলে, আরে আন্টি পার্টি পর্যন্ত থেকে যেতে পারতে তো।
তখন তার আন্টি বলে, আর কত বাবার বাড়ির ঘর সামলাবো, আমার নিজেরও তো সংসার আছে, আমি আসছি এখন, পরে আবারও আসবো সময় হলে, তোমরা ভালো থেকো। তো গীতা দিবাকরকে এইসব বলে সেখান থেকে চলে যায়। এরপরই আশ্বিনের বার্থডে পার্টি শুরু হয়। তারা সবাই তো বেশ মজা করছিল, আর অন্যদিকে রিচা বসে বসে রান্নাঘরের পাইপলাইন থেকে ফোঁটা ফোঁটা পানির আওয়াজ শুনছিল, কারণ সেটা এখনো ঠিক করে দেয়নি দিবাকর। তো পার্টিতে টুন্নু আজ সবাইকে জিজ্ঞেস করে কে কে শিকাঞ্জি খাবে। দেখা যায় সেখানে সবাই বলছিল যে তারা শিকাঞ্জি খাবে। তাই বেদ প্রকাশ এসে রিচাকে বলে, ভাবি 9 গ্লাস শিকাঞ্জি লাগবে, তাও আবার এক একজনের এক এক রকমের টেস্টের। রিচা তো কিচ্ছু বলে না, চুপ হয়ে শুধু শুনে যায়। এদিকে পার্টিতে টুন্নু নাচ করছিল। তখনই দিবাকর বলে, এই সব কি? টুন্নু বলতে থাকে, কেন তোর বউয়ের ডান্স স্টেপ? আরে তুই সোশ্যাল মিডিয়ায় নেই নাকি? তোর বউও তো এইভাবেই নাচে। এবার তো বেশ রেগে মেগে কিচেনে আসে দিবাকর, আর সে রিচাকে বলে, আমি তোমাকে বলেছিলাম না ভিডিও ডিলিট করতে, কেন করলে না? তোমার জন্য আজ সবার সামনে আমার মজা হয়ে গেল। আর শিকাঞ্জি কোথায়? কি হলো, কানে কথা যাচ্ছে না? সবাই কখন থেকে অপেক্ষা করছে শিকাঞ্জির জন্য। দিবাকর তো এখানে বেশ চেঁচামেচি করে চলে যায়, কিন্তু রিচা তো তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। তারপরে কিছুক্ষণ ভাবার পর সে উঠে হঠাৎই 9টা গ্লাস বের করে। এবার সে রাগের চোটে ঘটিয়ে ফেলে এক বিশাল কাণ্ড। ওই যে পাইপলাইন বেয়ে বেয়ে বালতিতে পানি পড়ছিল, এবার সে ওই বালতিটা আনে, পরে 9টা গ্লাসে এই ময়লা পানি ভরে, এরপরই সেটা পার্টিতে দিয়ে দেয়। এরপরই কিচেনে এসে আরো কিছুক্ষণ বেশ কিছু জিনিস নিয়ে ভাবতে থাকে রিচা। তারপরই সেখানে দিবাকর রেগে মেগে আসে আর বলতে থাকে, রিচা এক থাপ্পড় দিব তোমাকে। কি করেছো হ্যাঁ? এই কথা বলে শেষ করার আগেই আজ রিচা তার জমিয়ে রাখা সব রাগ মিটিয়ে ফেলে। সে ওই ময়লার বালতির পানি ছুঁড়ে মারে দিবাকরের মুখে, আর সেখান থেকে খালি পায়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। সে সারা রাস্তা কান্না করতে করতে আসে। তার বাবা মার বাড়ি আসার পরই শুরু হয় আর এক কষ্ট। রিচাকে তার মা বলে, ওই বাড়িটাই এখন তোমার বাড়ি, আর কেউ এরকম ছোটখাটো ঘটনায় বাড়ি ছেড়ে দেয় নাকি? রিচাকে তার বাবাও তো একই রকম কথা বলছিল। তাদের কাছে মনে হচ্ছিল রিচা হয়তো কোনো বড় সড়ো ভুল করেছে, কারণ এটা কোনো ইস্যুই নয় রাগ করার জন্য। রিচার মা তখন বলে, আচ্ছা যা হয়েছে হয়েছে, আমি যাচ্ছি তোর সাথে, তুই আমার সাথে গিয়ে তাদের সরি বলে দিস। তখন রিচার ভাই এসে বলে, দিদি তুই কখন আসলি? বাইরে তো প্রচুর গরম। রিচার মা তখন বলতে থাকে, রাগ কমা রিচা, সংসারে আরো কত কিছু মানুষ মানিয়ে চলে, আর যা ঠান্ডা পানি খেয়ে নে, সাথে ভাইকেও দিয়ে দিস। রিচা এটা শুনে বলে, আমি দিব না। সে কি নিজের পানি নিজে নিয়ে খেতে পারবে না? এই তোমাদের মতো মা বাবারাই ছেলেদেরকে বিগড়ে রেখেছ। রিচার মা এসব শুনে বলে, আরে বাবা এরকম বলছিস কেন? রিচা বলতে থাকে, আমি বাবা না, আমি মা, আমি মেয়ে, আমি তো ছেলে না। যেই সম্মান ছেলেরা পায় সেই একই সম্মান তো মেয়েদেরও পাওয়া উচিত, তাই নয় কি? এই কথা বলেই রিচা তার রুমে চলে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় দিবাকরের ঘরে নতুন স্ত্রী এসেছে, যে সুন্দর করে রুটি করছে। তখন সে দিবাকরকে বলে, আসলে প্রথম রুটিটা ফোলেনি। দিবাকর তখন বলে, কোনো ব্যাপার না, প্রথমটা পারফেক্ট না হলেও দ্বিতীয়টা হয়। তো দিবাকর আর তার ফ্যামিলি আর একজনকে খুব ইজিলি পেয়ে গেছে, আর তাদের দিন আগে যেমন যেত এখনো তেমনই যাচ্ছে। তো বোঝাই যায় এই ধরনের মানুষের মন মানসিকতা আসলে কখনোই পরিবর্তন হওয়ার নয়। অন্যদিকে আমরা রিচাকে দেখতে পাই, সে তার অনেকগুলো স্টুডেন্টদেরকে তৈরি করছিল। আজ তার লাইভ পারফরমেন্স। তো রিচাকে একজন বলে, আরে এই ফুলের বুকে কে দিয়েছে? রিচা বলে, আমি দিয়েছি, আমি আমার নিজেকে দিয়েছি। তো রিচাকে দেখেই বোঝা যাচ্ছিল সে এখন খুবই ভালো আছে নিজের এই জীবনে। তো পরে রিচা খুব কনফিডেন্সের সাথে তার স্টেজ পারফরমেন্স করে। এরপরই তো দেখা যায় চারিদিকে সবাই তার নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে, এবং এই সুন্দর দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে বিয়েটা কিন্তু শুধু একজনের দায়িত্ব নয়। মেয়েরা সারাদিন খাটাখাটনি করবে আর ছেলেরা শুধুই টাকা উপার্জন করবে, ব্যাপারটা এমন নয়। দুজনই দুজনকে হেল্প করতে হবে, দুজনের পাশে থাকতে হবে, এর মানেই তো বিয়ে। আবার অনেক মেয়েরা আছে শুধু ছেলেদের উপরেই সংসার চালানোর দায়িত্বটা দিয়ে দেয়, যে শুধু তাদেরকেই ইনকাম করতে হবে আর মেয়েরা কিছুই করবে না। আর যদি মেয়েরা ইনকাম করেও থাকে সে টাকা শুধু তাদের। তবে এই ব্যাপারটাও তো ঠিক নয়। ছেলেরা ইনকাম করলে যদি সংসারে দিতে পারে, তাহলে মেয়েরা ইনকাম করলেও সেটা সংসারে অবশ্যই দেওয়া উচিত। আর যদি হাজবেন্ড তেমন ইনকাম করতে নাও পারে, তাহলে ওয়াইফ ইনকাম করে ঘর সংসার চালাবে। আবার ওয়াইফ যদি সংসারে কাজ ঠিকঠাক মতো করতে না পারে, তাহলে হাজবেন্ডও তাকে হেল্প করবে। অর্থাৎ মূল কথা হলো দুজন দুজনের ছায়া হয়ে চলবে, কেউ কাউকে অপমান করবে না বা কাউকে ছোট করে দেখবে না।
কখনো এটা মনে করা উচিত না যে এটা ওর দায়িত্ব, ওই করবে, আমি কেন করব। হাজবেন্ড ওয়াইফ দুজনকেই একই সাথে সবকিছু করার মন মানসিকতা রাখতে হবে, দুজনকে ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে, তাহলেই না সেটা বিয়ে। সবাই যদি এই ব্যাপারগুলো বুঝে চলে তাহলেই তো জীবনটা সুন্দর হয়ে ওঠে। যাক, অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেললাম। এখন আপনারা বলুন আপনাদের এই গল্পটা কেমন লেগেছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।